খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স। কোর কমিটির বৈঠকের মাঝেই কেষ্টকে ফোন মমতার, কি বললেন? পাকিস্তানের পাশে থাকার ফল, তুরস্ককে এবার যোগ্য জবাব দিলেন আম্বানি, নিলেন বড় সিদ্ধান্ত। মন্দির বানানোর অপরাধে হামলা, মালদায় ফের জেহাদিদের দ্বারা আক্রান্ত সনাতনীরা, ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু। আপাতত পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, চলবে সংঘর্ষ বিরতি, জানিয়ে দিল সেনা। বিকাশ ভবনে আইন ভেঙেছে পুলিশ, হাইকোর্টের শতপ্রণোদিত পদক্ষেপ চেয়ে চিঠি বিজেপি সাংসদের। আইএসআই এজেন্টের সঙ্গে বিদেশ ট্যুর থেকে নিয়মিত যৌন সম্পর্ক, পাকিস্তানের হাই কমিশনারই আসল গেম খেলেছিল, ইউটিউবার জ্যোতির ভিডিও থেকেই মিলল সব প্রমাণ। তৃণমূল কর্মীর স্ত্রীকে নিয়ে এবার পালালেন বিজেপি নেতা, মালদায় চাঞ্চল্যকর ঘটনা। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, 3 দিন কি কর্মসূচি থাকছে? আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 2 বাংলাদেশি জলদস্যু। হায়দ্রাবাদে ভয়ানক অগ্নিকাণ্ডে 8 শিশুসহ 17 জনের পুড়ে মৃত্যু। 70 কিলোমিটার গতিবেগে প্রবল ঝোড়ো হাওয়া, আকাশ ফালাফালা করা বিদ্যুৎ, প্রবল দুর্যোগে কাঁপবে বাংলার জেলার পর জেলা। আসছি বিস্তারিত খবরে। সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের এই সফরে থাকছে একগুচ্ছ কর্মসূচি। সফরের প্রথম দিনেই তিনি শিল্পপতিদের সঙ্গে বিজনেস মিট করবেন মমতা। 20 তারিখ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। 21 তারিখ রয়েছে প্রশাসনিক বৈঠক। সূত্রের খবর, জোরক দমে প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। 19শে মে প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী, বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে সড়ক পথে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মমতা। এখন থেকে ওই এলাকার সর্বত্র আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে, এবারের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কয়েকজন নেতামন্ত্রীও। তাই এখন পুলিশের তৎপরতা মারাত্মক হারে বেড়ে গিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের জোরদার টহল। শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ও অন্যান্য প্রশাসনিক অফিসাররা। মুখ্যমন্ত্রীর সফর সফল করতে তৎপর রাজ্য। রবিবারের ছুটির দিনে দেশের ঘুম ভাঙল হায়দ্রাবাদের ভয়ানক অগ্নিকাণ্ডে। আইকনিক চারমিনার বিল্ডিংয়ের কাছে একটি দোতলা বাড়িতে পুড়ে মৃত্যু হল 17 জনের। তাদের মধ্যে 4 বছরের এক বালিকাও রয়েছে। 20 জনকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের 11টি ইঞ্জিন 2 ঘন্টার চেষ্টায় আগুন নেভাল। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। ওই ভবনে দোকান ছিল, প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল। অগ্নিকাণ্ডের পর দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এই ঘটনায় মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জি কিষেন রেড্ডি বলেন, গুলজার হাউস এলাকায় দোকানের উপরে ওই পরিবারের সদস্যরা থাকতেন। দমকলের ব্যক্তিদের বলেছি, প্রথমে তাদের কাছে প্রয়োজনীয় উপকরণ ছিল না। আরও ভালো প্রযুক্তির ব্যবহার করতে হবে আগামী দিনে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করার চেষ্টা করব। ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। প্রধানমন্ত্রীর অফিস থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, হায়দ্রাবাদে অগ্নিকাণ্ডে বিপর্যয়ে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। জখমরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। প্রধানমন্ত্রীর দফতরকে মৃতদের পরিবারের পক্ষ থেকে 2 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জখমদের পরিবারকে 50,000 টাকা করে দেওয়া হবে। ডেপুটি পুলিশ কমিশনার স্নেহা মেহরা জানিয়েছেন, ওই বিল্ডিংয়ে একটি মাত্র প্রবেশের জায়গা ছিল। আরেকটি ঢোকার রাস্তা তৈরি করে দমকলের ইঞ্জিন সেখান দিয়ে ঢুকে কাজ করেছে। ভিতরে থাকা অধিকাংশ মানুষকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছে। রাজনৈতিক মহলে ফুল বদল লেগেই থাকে, কিন্তু এবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল মালদহে। কয়েকদিন ধরেই স্ত্রীর খোঁজ পাচ্ছিলেন না মালদার তৃণমূল কর্মী। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর থানায় নিখোঁজ ডায়েরি করেন ওই তৃণমূল কর্মী। বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর অবশেষে স্ত্রীর খোঁজ পান তিনি। কিন্তু মন খারাপ তৃণমূল কর্মীর। কেন? খবর মিলছে, তৃণমূল কর্মীর স্ত্রী নাকি নতুন করে প্রেমে পড়েছেন। তাও আবার প্রেম করছেন এলাকারই বিজেপি নেতার সঙ্গে। জানা যাচ্ছে, সেই বিজেপি নেতাও বিবাহিত। সূত্র মারফত খবর, সেই বিজেপি নেতা এবং এলাকার তৃণমূল নেতার স্ত্রী দুজন এখন একত্রে বাস করছেন।
অর্থাৎ দুজনেই নিজেদের পরিবার ছেড়ে এসেছেন। বেশি দিন চাপাও থাকেনি খবরটি। সকলের মুখে মুখেই এখন এই কথার চর্চা, যার জেরে শোরগোল পড়ে গিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। রাজনীতির রঙও লেগে গেছে এ বিষয়ে। একে অপরকে কটাক্ষ করছেন দুই দলের স্থানীয় নেতারা, কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে নারাজ দুজনেই। জানা যাচ্ছে কয়েক বছর আগে মালদহের তৃণমূল কর্মী শতদল রায়ের সঙ্গে বিয়ে হয় জবা রায়ের। রয়েছে দুই সন্তানও। অন্যদিকে এলাকার যেই বিজেপি নেতার সঙ্গে পলাতক তৃণমূল নেতার স্ত্রী, তার নাম কমল দাস, তিনিও এক সন্তানের বাবা। দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হওয়ায় সমস্যায় এখন দুই পরিবার। কেউই মেনে নিতে পারছেন না এই ঘটনা। এমনকি দুজনে পালিয়ে গেছিলেন সেই খবরও ছিল না কারুর কাছে। বাড়িতে স্ত্রীর অনুপস্থিতি দেখে মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তৃণমূল নেতা শতদল। আর তারপরেই খবর মেলে এলাকারই বিজেপি নেতার সঙ্গে পালিয়েছেন তিনি। শতদলের স্ত্রী জবার এমন কাণ্ডকারখানা মানতে পারছেন না জবার মাও। এমনকি তৃণমূল কর্মীর বাড়ি থেকে 100 কিলোমিটার দূর বিজেপি কর্মীর বাড়ি। কিন্তু কবে দুজনে পরকীয়াতে জড়িয়েছেন সেই খবর ঘুণখড়েও টের পায়নি কেউ। তবে এই বিষয় নিয়ে এখনও এলাকায় শুরু হয়নি রাজনৈতিক তরজা। শাসক বিরোধী দুই পক্ষই কার্যত চুপ। অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ বিরতি শুরু হয়েছে সেটা আপাতত চলবে। নতুন করে পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কোনো রকম আলোচনা বা বৈঠক করবেন না ভারতের ডিজিএমও, জানিয়ে দেওয়া হলো সেনার তরফে। গত 12ই মে শেষবার পাকিস্তানের ডিজিএমওর সঙ্গে কথা হয় ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘায়ের। সেদিন দুপক্ষের আলোচনায় সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানো হয়। মনে করা হচ্ছিল রবিবার হয়তো ফের দুপক্ষের মধ্যে আলোচনা হবে। তবে ভারতীয় সেনা জানিয়ে দিল রবিবার নতুন করে আলোচনার কিছু নেই, আপাতত সংঘর্ষ বিরতি চলবে। 12ই মে আলোচনাতেই ঠিক হয়ে গিয়েছিল। এই সংঘর্ষ বিরতির নির্দিষ্ট কোনো মেয়াদ বেঁধে দেওয়া হয়নি। আপাত দুপক্ষের কেউই এই চুক্তি লঙ্ঘন করবে না। প্রসঙ্গত, গত 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতে চলা জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল 26 জনের। এই হামলায় প্রত্যক্ষ মদত ছিল পাকিস্তানের। হামলার দায় নেয় লস্কর-ই তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই অবস্থায় পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালায় ভারত। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের 9টি জায়গায় জঙ্গিদের হেডকোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়। সেনা ও আইএসআই লালন করছিল এই সন্ত্রাসের কারখানা। সেই ঘটনার পর পাকিস্তানের হামলা ও পাল্টা হামলার পর বর্তমানে যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে। শহরে পাকিস্তানি পতাকা কারা তৈরি করছে এবং কারা কিনছে তাদের উপর নজরদারি চালানোর নির্দেশ দিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। শনিবার বডিগার্ড মাসিক ক্রাইম মিটিংয়ে থানাগুলিকে এমনটাই নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। পাকিস্তানি পতাকা অপব্যবহার করে যাতে সমাজে ঘৃণা ও অশান্তি ছড়াতে না পারে সেজন্য থানাগুলিকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেন। পহেলগাঁও হামলার পর পাকিস্তান পতাকাকে অপব্যবহার করে সাম্প্রদায়িক অস্থিরতা ছড়ানোর চেষ্টার অভিযোগে বনগাঁতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। শহরেও এই ধরনের প্রচেষ্টা হতে পারে বলে আশঙ্কা পুলিশ প্রশাসনের। কে বা কারা ওই পতাকা কেনাবেচা করছে চিহ্নিত করতে এদিন সিপি থানাগুলিকে নির্দেশ দিয়েছেন। যারা পাকিস্তানি পতাকা কিনছেন তারা কি জন্য কিনছেন, সেগুলি নিয়ে কি করবেন তার তথ্য নিতে হবে পুলিশকে। এদিন কলকাতা পুলিশের ক্রাইম মিটিংয়ে বিধাননগরে বিকাশ ভবনে শিক্ষক আন্দোলনের প্রসঙ্গও তুলে ধরেন কমিশনার। সূত্রের খবর, বিধাননগরে যে শিক্ষক আন্দোলন চলছে আজ কলকাতায় পড়তে পারে। কলকাতা পুলিশের এলাকায় যদি শিক্ষক আন্দোলন হয় তাহলে পুলিশকে সংযম ও ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হবে বলে নির্দেশ দেন সিপি। উল্লেখ্য, এর আগে স্রেফ মুনাফা লাভের আশায় ই-কমার্স সংস্থাগুলির বিরুদ্ধে পাকিস্তানি পতাকা বিক্রির অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের সর্বভারতীয় সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের প্রথমে বিষয়টি নজরে আসে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দেন তার। ওই চিঠিতে একাধিক অনলাইন শপিং সাইটের বিরুদ্ধে পাকিস্তানি পতাকাসহ শত্রু দেশের নানা সামগ্রী বিক্রি হচ্ছে বলে জানানো হয়। অবিলম্বে ওই জিনিসপত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। আর তাতেই নড়েচড়ে বসে ক্রেতা সুরক্ষা মন্ত্রক। এরপর অ্যামাজন, ফ্লিপকার্ট, ইউবাই ইন্ডিয়া, দ্য ফ্ল্যাগ কোম্পানি, দ্য ফ্ল্যাগ কর্পোরেশনের মতো একাধিক ই-কমার্স সাইটগুলিকে কেন্দ্রের তরফে এই মর্মে নোটিশ পাঠানো হয়। যত তাড়াতাড়ি সম্ভব পতাকা বিক্রির নির্দেশ দেওয়া হয় ওই নোটিশে। অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, ভারতের এই অভিযান পড়োশি দেশকে যথেষ্ট ধাক্কা দিয়েছে।
এদিকে এই সামরিক সংঘাতে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল, যা ওই দেশের জন্য এখন ব্যয়বহুল প্রমাণিত হচ্ছে। আসলে পাকিস্তানকে সমর্থন করার পর ভারত জুড়ে তুরস্কের বিরোধিতা বাড়ছে। বয়কট তুরস্কর আবহে ফ্লিপকার্টের মাইন্ট্রা এবং রিলায়েন্সের মালিকানাধীন আজিও তাদের ওয়েবসাইটে তুরস্কের ব্র্যান্ডের পোশাক বিক্রি নিষিদ্ধ করেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যেই মাইন্ট্রা তুরস্কের প্রতিটি ব্র্যান্ডের পোশাক বিক্রয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, যার মধ্যে রয়েছে ট্রেন্ডিঅলের মতো সংস্থা, যার মালিক হল আলিবাবা। এই সংস্থার ভারতীয় বাজারে একচেটিয়া অধিকার রয়েছে। এদিকে রিলায়েন্স তার অনলাইন প্ল্যাটফর্ম আজিওতে বিক্রি হওয়া এলসি, কটন, ওয়াইকিকি এবং মাভির মতো তুরস্কের পোশাক ব্র্যান্ডের পোর্টফোলিও বাতিল করেছে, যার কারণে এখন সেগুলি আউট অফ স্টক দেখাচ্ছে। জানিয়ে রাখি যে ইতিমধ্যেই রিলায়েন্স রিটেল জানিয়েছে যে তারা দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার প্রতিশ্রুতিতে দৃঢ় রয়েছে। এই প্রসঙ্গে রিলায়েন্সের মুখপাত্র বলেছেন যে আমরা তুরস্কে আমাদের অফিস বন্ধ করে দিয়েছি। উল্লেখ্য যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 5 বছর আগে একটি টেক্সি পোশাক ব্র্যান্ড তৈরি করার লক্ষ্যে তুরস্কের টেক্সটাইল কোম্পানি কিভাঙ্কো টেক্সটাইলের সাথে অংশীদারিত্ব করেছিল। রিলায়েন্সের মুখপাত্র বলেছেন যে এই অংশীদারিত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে। এদিকে এই ঘটনার সাথে জ্ঞাত একজন আধিকারিক জানিয়েছেন তুরস্কের ব্র্যান্ডগুলি অপসারণের প্রক্রিয়া কয়েকদিন আগে শুরু হয়েছিল এবং শুক্রবার ব্র্যান্ডগুলি সম্পূর্ণরূপে অপসারণ করা হয়েছে। সূত্র জানিয়েছে যে অ্যামাজন এখনও ভারতে তুরস্কের পোশাক এবং লাইফস্টাইল ব্র্যান্ড বিক্রি করছে। শুক্রবার দেশজুড়ে 125 জনেরও বেশি ট্রেড লিডার্স তুরস্কে এবং আজারবাইজানের সাথে ভ্রমণ ও পর্যটন সহ সকল ধরনের বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক বর্জনের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া জুড়েও বয়কট তুরস্কর ডাক তোলা হয়েছে। শুধু তাই নয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জামিয়া মিলিয়া ইসলামিয়ার মতো একাধিক ভারতীয় বিশ্ববিদ্যালয়ে জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে তুরস্কের প্রতিষ্ঠানগুলির সাথে তাদের একাডেমিক সমঝোতা স্মারক এমওইউ স্থগিত করেছে। বিকাশ ভবনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের ওপর পুলিশি জুলুমের অভিযোগ। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের শতপ্রণোদিত পদক্ষেপ চেয়ে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার অভিযোগ, একাধিক আইন ভেঙেছে পুলিশ। তাদের অতিরিক্ত শক্তি প্রদর্শনে 30 জন আন্দোলনকারী জখম হয়েছে বলে দাবি করেছেন বিজেপি সাংসদ। হাইকোর্টকে চিঠি লিখেছেন জ্যোতির্ময় সিং মাহাতো। তাতে তিনি জানিয়েছেন 15 তারিখ রাতে বিকাশ ভবনের বাইরে আন্দোলনকারী শিক্ষক অশিক্ষক কর্মীদের ওপর নির্মম অত্যাচার করা হয়েছে। অতিরিক্ত শক্তি প্রদর্শন করেছে পুলিশ। তাতে অন্তত 30 জন জখম হয়েছেন। অধিকাংশের মাথায় হাড়ে আঘাত লেগেছে। রিপোর্ট বলছে মাথা গোপনাঙ্গের মতো স্পর্শকাতর অঙ্গকেই টার্গেট করেছিল পুলিশ। সাংসদের দাবি, পুরুষ পুলিশ কর্মীরা মহিলা আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, গালিগালাজও করেছেন। আবার এই পুলিশই নিষ্ক্রিয় থেকেছে যখন তৃণমূল নেতারা ঘটনাস্থলে দাদাগিরি দেখায়। বিজেপির সাংসদের অভিযোগ, আইন ভেঙেছে পুলিশ, খর্ব হয়েছে মৌলিক অধিকার এবং আইনের শাসন। এ বিষয়ে কলকাতা হাইকোর্টের শতপ্রণোদিত পদক্ষেপ দাবি করেছেন পুরুলিয়ার সাংসদ। এসএসসি 2016 সালের প্যানেল বাতিল হওয়ার পর চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক কর্মী। মিরর ইমেজ প্রকাশ ও বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার আন্দোলন অন্য চেহারা নেয়। 2 থেকে 2,500 লোক জড়ো হয়। বিকাশ ভবনের গেট ভেঙে বিক্ষোভে বসেন। বিকেলে জানিয়ে দেন বিকাশ ভবন ঘেরাও করবেন আন্দোলনকারী। সেখানে আটকে পড়েন প্রচুর সরকারি কর্মচারী। পুলিশ তাদের বার করার সময় বাধা দেন শিক্ষকরা। তখনই পরিস্থিতি বদলাতে শুরু করে। পুলিশকে বলপ্রয়োগ করতে দেখা যায়। এদিন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার সাংবাদিক বৈঠকে বলেন, 7 ঘণ্টা ধরে পুলিশ বুঝিয়েছে। বিকাশ ভবনে 55টি দপ্তর, 500-600 কর্মী রয়েছেন। একজন সন্তান সম্ভবা অসুস্থ বোধ করেছিলেন। কারও মা অসুস্থ। সন্ধ্যের পর তারা বেরোতে চান, কিন্তু আন্দোলনকারীরা তাদের বেরোতে বাধা দেন। তাদের বের করতে গেলে বাধার মুখে পড়ে ন্যূনতম বলপ্রয়োগ করা হয়েছে। যা করা হয়েছে সমস্তটাই প্রোটোকল মেনে। এবার তা নিয়ে চিঠি দিলেন বিজেপি সাংসদ। পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেফতার ইউটিউবার জ্যোতি মালহোত্রা। ভারতের নানা গোপন তথ্য ইসলামাবাদের কাছে পাচার করছিল ইউটিউবার, এমনটাই অভিযোগ। আইএসআই এজেন্টের সঙ্গেও তার যোগাযোগ ছিল। ইউটিউবারের ফোন থেকে তার নম্বরও পাওয়া গিয়েছে। জ্যোতির সঙ্গে যে পাকিস্তানের যোগ ছিল তার প্রমাণ মিলল তার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকেই। জানা গিয়েছে গত বছর নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের ইফতার পার্টিতে আমন্ত্রণ পেয়েছিলেন ইউটিউবার জ্যোতি।
সেখানে তিনি যে ব্লগ বানিয়েছিলেন সেখানেই তাকে পাকিস্তানে যাওয়ার আগ্রহ দেখাতে দেখা যায়। এমনকি যার সঙ্গেই দেখা হচ্ছিল তাকেই পাকিস্তানের ভিসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেছিলেন জ্যোতি। ট্রাভেল উইথ জো নামে ইউটিউব চ্যানেল রয়েছে জ্যোতি মালহোত্রার। গত বছর পাকিস্তানি হাই কমিশনার এহসান উর রহমান ওরফে দানিশের সঙ্গে তার পরিচয় হয়। এই দানিশের সঙ্গে হাত মিলিয়েই পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত জ্যোতি। তার সঙ্গে 3 বার পাকিস্তানেও গিয়েছে। ভারতে দানিশে স্পাই নেটওয়ার্ক চালাত। ভিডিওয়ে তার সঙ্গে দানিশ ও তার স্ত্রীকে এমনভাবে কথা বলতে দেখা গিয়েছে যা দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে আগে থেকেই তাদের মধ্যে পরিচয় ছিল। হরিয়ানার হিসারে তার বাড়িতেও দানিশ ও তার পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল জ্যোতি মালহোত্রা। ওই ইফতার পার্টির অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গেও দেখা করে জ্যোতি। তাদের কাছেও ভিসা চায়। এই ইউটিউবারের ফোন থেকে এক আইএসআই এজেন্টের নম্বরও পাওয়া গিয়েছে। রানা শাহবাজ নামক ওই আইএসআই এজেন্টের নম্বর নিজের ফোনে জাট রান্ধওয়া বলে সেভ করে রেখেছিল জ্যোতি। এমনকি তার সঙ্গে ইন্দোনেশিয়াও ঘুরতে গিয়েছিল। প্রসঙ্গত, পাক হাই কমিশনার দানিশকে গুপ্তচর বৃত্তির অভিযোগে পার্সন নন গ্রান্টা ঘোষণা করেছে ভারত সরকার এবং 24 ঘণ্টার মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আগে থেকেই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, আর তা অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে শনিবার জেলার পর জেলায় তোলপাড় করা আবহাওয়া। কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামী 2 ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা কলকাতা সহ 5 জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি। আগামী 2 ঘণ্টায় বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কতা 2 জেলায়। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা হুগলি, পশ্চিম মেদিনীপুর জেলাতে। 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হল ইসরোর 101তম মিশন। আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS-09 উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আইএসরোর প্রতিবেদন অনুসারে উৎক্ষেপণের 3য় পর্যায়ের 61টি রকেটটিতে যান্ত্রিক ত্রুটির দেখা দেয়, যার কারণে মিশনটি সফল হয়নি। ইসরো পূর্বনির্ধারিত সময়মতো আজ ভোর 5:59 মিনিটে উপগ্রহটি উৎক্ষেপণ করেছিল। ইসরো এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, আজ ছিল 101তম উৎক্ষেপণের প্রচেষ্টা। দ্বিতীয় পর্যায় পর্যন্ত 6-1 কর্মক্ষমতা স্বাভাবিক ছিল, তবে তৃতীয় পর্যায়ে একটি পর্যবেক্ষণের সময় যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। মিশনটি সফল হতে পারল না। উৎক্ষেপণের পর ইসরো প্রধান নারায়ণন সংবাদ সংস্থাকে জানান যে EOS-09 মিশন সফল হয়নি। ইসরো নির্ভরযোগ্য 4 স্তরের রকেট গোলার স্যাটেলাইট চালিয়ে বাংলাদেশের 2 জলদস্যুকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করল। রহরা ধাপ স্বাভাবিক ছিল। বেশ কিছুদিন ধরে তৃতীয় পর্যায়ে বাংলাদেশের কারণে কুখ্যাত জলদস্যু সীমানা পেরিয়ে ভারতের 101তম গোয়েন্দা সংস্থা থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের স্যাটেলাইট আবহাওয়ায় দিনরাতে কুখ্যাত জলদস্যুদের ছাড়াও এটি কৃষি ফসল তথ্য অনুযায়ী রহরা থানার পুলিশ রহরার জন্য এলাকা সহ নিয়ে ছাড়াও গোপনে অভিযান চালায়। আর সেই অভিযানে ব্যবস্থাপনার জন্য ব্যবহার এলাকা থেকে মজনু গাজী রিয়েল টাইম এলাকা থেকে মোহাম্মদ কামাল শেখকে ঘূর্ণিঝড় ও রহরাধসের গতিবিধি ট্র্যাক পুলিশ সূত্রে মজনু গাজী বাংলাদেশের খুলনার দৌলতপুরের বাসিন্দা। ইসরোর কামাল শেখ খুলনার কাথমার চরগ্রামের বাসিন্দা। এই মৃতদের কাছ থেকে 5টি ইমেজিং মোড রয়েছে, যার মধ্যে রয়েছে উদ্ধার করেছে রেজোলিউশন স্পটলাইট। রবিবার তাদের বারাকপুর আদালতে তোলা হবে। ইসরো এই স্যাটেলাইটটি অত্যন্ত ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ থেকে শুরু করে বৃহৎ এলাকা পর্যবেক্ষণ পর্যন্ত সবকিছুর জন্য ব্যবহার করতে পারে। আকাশ থেকে শত্রুর উপর নজর রাখার জন্য EOS-09 ইতিমধ্যেই উপলব্ধ রিসোর্সেস্যাট, কার্টোস্যাট এবং RISAT-2B উপগ্রহগুলির সঙ্গে সংযোগ স্থাপন করত এটি। আগামী 5 বছরে মহাকাশে 52টি পর্যবেক্ষণ উপগ্রহ উৎক্ষেপণের লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে ইসরো, যার মধ্যে 1710 কেজি ওজনের EOS-09 স্যাটেলাইটটি রয়েছে। এই উপগ্রহগুলি আবহাওয়ার পরিবর্তন থেকে শুরু করে কৃষি, কৌশলগত অবকাঠামো এবং সীমান্তবর্তী এলাকার উপর নজরদারি চালাবে। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন বারবার জাতীয় নিরাপত্তায় স্যাটেলাইট প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন।
আইএসআরও চেয়ারম্যান সম্প্রতি বলেছেন যে 61/EOS-09 মিশনের মাধ্যমে আইএসআরও প্রযুক্তিগত উৎকর্ষতা এবং জাতীয় সুরক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের সন্ত্রাস নিয়ে বিশ্বের দরবারে সুর চড়াবে কেন্দ্রীয় সরকার। সেই কারণে বিশ্বের একাধিক দেশে যাবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদ ও প্রাক্তন বিদেশ মন্ত্রকের কর্তারা। সেই দলের সুযোগ পেলেন বাংলার 2 সাংসদ। আর বাংলার মানুষ প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা থাকছেন এই দলে। থাকছেন এম.জে. আকবর, যার সঙ্গেও বাংলার সম্পর্ক গভীর। ভারতের বার্তা নিয়ে দেশে দেশে ঘুরবে কেন্দ্রীয় সরকারের তৈরি 7টি সর্বদলীয় প্রতিনিধি দল। 7 দলে মোট 59 জন সদস্য আছেন। ওই 7 দলের নেতৃত্ব দেবেন যথাক্রমে কংগ্রেসের শশী তারুর, বিজেপির রবিশঙ্কর প্রসাদ, জেডিইউ-এর সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির কন্যা ডিএমকের কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া শুলে এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শিবসেনার শ্রীকান্ত শিন্ডে।